হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ভেক্টর চ্যাপ্টারেরই ভেক্টর অ্যাডিশন এবং ভেক্টর সাবট্রাকশন এই টপিক নিয়ে আলোচনা করব, যাকে আমরা বাংলায় বলি ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ। এর সাথে আমরা ভেরিয়াস রুল অফ ভেক্টর অ্যাডিশন অর্থাৎ ভেক্টর যোগের বিভিন্ন নিয়ম সম্বন্ধেও আলোচনা করব। তোমরা এই ভিডিওটি দেখার পর তোমাদের ভেক্টর অ্যাডিশন আর ভেক্টর সাবট্রাকশন অর্থাৎ ভেক্টর যোগ এবং বিয়োগ সম্বন্ধে যাবতীয় যত কনসেপ্ট আছে সবগুলি ক্লিয়ার হয়ে যাবে। ভেক্টর অ্যাডিশন এবং ভেক্টর সাবট্রাকশন সম্বন্ধে আমাদের কিছু ভুল ধারণা তৈরি হয়, সেই ধারণাগুলিও আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ভেক্টর অ্যাডিশন এবং ভেক্টর সাবট্রাকশনে। তো অরিজিনালি ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশন মানে ভেক্টর যোগ আর ভেক্টর বিয়োগ বলে কোনো কিছু হয়ই না। আমরা যেটা বারবার বার করি সেটা হচ্ছে ভেক্টরের রেজাল্টেন্ট। অর্থাৎ কি বলতে চাইছি আমি, এই ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশন না বলে আমরা যদি ভেক্টর রেজাল্টেন্ট বার করাটা শিখে যাই তাহলে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন দুটোই একসাথেই করতে পারবো, কোনো অসুবিধা হবে না আমাদের। এখন তোমরা বলতে পারো যে স্যার রেজাল্টেন্টটা কী জিনিস। তো রেজাল্টেন্টটা কী জিনিস একটু দেখে নিই। যদি কোনো একটি বিন্দুতে একের বেশি ভেক্টর ক্রিয়াশীল হয় তখন সেই বিন্দুতে সেই একের বেশি ভেক্টর ক্রিয়াশীল হওয়ার জন্য তার যে রেজাল্ট পাওয়া যায় তাকেই আমরা রেজাল্টেন্ট বলি। জিনিসটি কেমন দেখো, ধরো তোমাকেই বললাম একটি পি বিন্দু আছে। বললাম এই পি বিন্দুতে একটি ভেক্টর এ এদিক বরাবর ক্রিয়াশীল হচ্ছে আর একটি ভেক্টর বি এদিক বরাবর ক্রিয়াশীল হয়েছে। এখন এই দুটি ভেক্টর, এই যে বিন্দুটি আছে এই বিন্দুটির নাম দিলাম পি বিন্দু। ধরো তাহলে এই পি বিন্দুতে এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রিয়াশীল হওয়ার দরুন আমরা যে রেজাল্টটি পাবো তাকেই আমরা বলবো এ এবং বি ভেক্টরের রেজাল্টেন্ট। এবং এটি মনে রাখতে হবে এই রেজাল্টেন্টটির মানই দেখাবে যে আমরা এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগ করলাম নাকি এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগ করলাম। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই যে রেজাল্টেন্ট আছে এই রেজাল্টেন্টটি অরিজিনালি শো করে দেবে যে ভেক্টরটির যোগ হলো নাকি ভেক্টরটির বিয়োগ হলো। আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে আগে বোঝাই যে রেজাল্টেন্টটির মান কিভাবে আমাদেরকে ভেক্টর যোগ বা ভেক্টর বিয়োগ কোনটি হচ্ছে সেটি বোঝাতে পারবে। তো ধরলাম এখানে একটি পি বিন্দু আছে। এই পি বিন্দুর ওপর ধরলাম এদিক বরাবর একটি 10 নিউটন ইস্ট বল ক্রিয়াশীল হয়েছে। তাহলে দেখো এই যে 10 নিউটন ইস্ট এর নাম দিলাম আমি এ ভেক্টর। এই বিন্দুটির নাম ছিল পি বিন্দু, পি বিন্দুর নামটি দিয়ে দিই। এবং এই যে বিন্দুটি আছে এই বিন্দুর উপর আরেকটি বল ধরলাম এই দিক বরাবর ক্রিয়াশীল হয়েছে, তার মান হলো 10 নিউটন ওয়েস্ট আর এর নাম দিলাম বি ভেক্টর। তাহলে এখন ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশন কোনো কিছুতে না গিয়ে তোমরা সহজে একটা সাধারণ জ্ঞান হিসাবে বলতে পারো যে এদিকেও 10 নিউটন ইস্ট এদিকে 10 নিউটন ওয়েস্ট, অর্থাৎ এখানে এই 10 নিউটন ইস্ট 10 নিউটন ওয়েস্টকে ক্যান্সেল করে দেবে এবং এই পি বিন্দুতে আমরা কোনো বলেরই মান পাবো না। অর্থাৎ এখানে আমাদের এই 10 নিউটন ইস্ট এ ভেক্টর এবং 10 নিউটন ওয়েস্ট বি ভেক্টরের যে মোট বা যে রেজাল্টটি পাবো সেই রেজাল্টটি কিন্তু পাবো 0। অর্থাৎ এখানে যে রেজাল্টটি পাবো সেই রেজাল্টটি কিন্তু পাবো 0। তাহলে এই যে রেজাল্ট পেলাম 0 এর মানে কি এখানে যেটি রেজাল্ট শো করছে সেটি 0 শো করছে। দেখো আমি এই বিন্দুটিকে আবার ধরলাম এবং এই যে পি বিন্দুটি আছে এই পি বিন্দুটির ওপরে আমি এদিক বরাবর একইভাবে 10 নিউটন ইস্ট বল ক্রিয়াশীল করালাম যার নাম দিলাম এ ভেক্টর। এবং আবারও এই পি বিন্দুর ওপর এই দিক বরাবর একই দিক বরাবর আমি 10 নিউটন ইস্টই কাজ করালাম। অর্থাৎ শুধুমাত্র আমি এখানে ওয়েস্ট না করে ইস্ট করে দিলাম আর ধরলাম এটি বি ভেক্টর। তাহলে এখন দেখো তুমি একটু লক্ষ্য করো এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের যেটি রেজাল্ট পাবো সেটি কত হবে সেটি দেখো। তোমরা কমন সেন্সেও বুঝতে পারছো যে রেজাল্টটির মান কিন্তু এর ক্ষেত্রে আর 0 হবে না, বরং কী হবে এই 10 নিউটন আর এই 10 নিউটন যোগ হয়ে গিয়ে আমরা 20 নিউটন পাবো। তাহলে এখান থেকে কী বুঝতে পারলে যে দেখো এখানে যে রেজাল্টেন্টের মানটি এসছে
সেই রেজাল্টেন্টের মানটি কি দেখিয়ে দিচ্ছে? সেই রেজাল্টেন্টের মানটি দেখিয়ে দিচ্ছে এখানে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের বিয়োগ হয়েছিল, এবং এখানে দেখো দেখিয়ে দিচ্ছে যে এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের আমাদের যোগ হয়েছিল। অর্থাৎ এখানে রেজাল্টেন্টের মানটি কিন্তু বড় মান এবং এখানে রেজাল্টেন্টের মানটি ছোট মান। খুব সহজ ভাষায় বুঝতে পারলাম যে রেজাল্টেন্ট কম পাবো তখন সেটি ভেক্টর সাবট্রাকশনকে দেখাবে, আর যখন রেজাল্টেন্টের মানটি আমরা বেশি পাবো তখন সেটি ভেক্টর অ্যাডিশনকে দেখাবে। তোমরা যদি এভাবেও বুঝতে না পারলে তোমরা দেখো একটা সাধারণ সংখ্যা দিয়েও আমরা বুঝতে পারি। ধরো তোমাকে আমি বললাম 5 + 2, তাহলে কত হতো? 7 হতো। আর ধরো করলাম 5 - 2, তাহলে কত হতো? 3 হতো। দেখো এখানে যেটা 7 পেলাম, এই 7 কিন্তু এখানে এই যে দুটি সংখ্যা আমি যোগ করেছি 5 এবং 2, এই 5 এবং 2 এর থেকে বড় সংখ্যা। অর্থাৎ খুব সহজেই যদি আমি এখানে যোগ চিহ্নটিকে আড়াল করে দিই বা তোমাকে যোগ চিহ্নটি না দেখায়, দিয়ে তোমাকে জিজ্ঞেস করি যে 5 তারপরে কোনো চিহ্ন দিতে হবে তোমাকে, তারপরে 2 দিয়ে তোমাকে = দিয়ে 7 লিখলাম, তাহলে তুমি কিন্তু জানো যে এখানে কিন্তু যোগ হয়েছে। তুমি জানলে কি করে? না, তুমি জানলে যে এখানে যেহেতু যে ফলটি আমি পেয়েছি, যে রেজাল্টটি আমি পেয়েছি, সেই রেজাল্টটি কিন্তু এই দুটি সংখ্যার থেকেই বড়। তাহলে আমি এখানে বলতে পারি যোগ হয়েছিল। একইভাবে যখন তুমি দেখো এখানে 5 - 2 করে 3 পেলে, তখন কিন্তু তুমি সহজেই বলতে পারো যে এখানে বিয়োগ হয়েছে। কি করে বললে? দেখো তুমি লক্ষ্য করো এখানে কিন্তু এই যে আমি ফলটি পেলাম, এই ফলটি কিন্তু এখানের যে কোনো একটি সংখ্যার থেকে ছোট হবেই। আর এখানে এই 3 সংখ্যাটি দেখো 5-এর থেকে ছোট। অর্থাৎ যদি আমি এখানে তোমাকে নেগেটিভ চিহ্নটা না দেখাতাম, তবুও তুমি বুঝতে পারতে যে এখানে আমাদের বিয়োগ হয়েছে। অর্থাৎ বিয়োগ হলে এখানে যে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ হয় তার থেকে সংখ্যাটি ছোট হবেই। তাহলে যখন যোগ হবে তখন যে ফলটি পাবো, সেই ফলটি কিন্তু যে দুটি সংখ্যার ওপর যোগটি হলো তার থেকে বড় হবে, এবং যখন বিয়োগ হবে তখন কিন্তু যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি যে দুটি সংখ্যার মধ্যে বিয়োগ হলো তার যে কোনো একটির থেকে অন্তত ছোট হতেই হবে, তবে সেটি বিয়োগ হবে। যেমন ধরো তোমাকে যদি আরেকটি সংখ্যা দিয়ে আমি উদাহরণ দিই, ধরো তোমাকেই বললাম 3 - 2 কত হয়? 1। আর তোমাকে বললাম 3 + 2 সমান কত হবে? 5। দেখো এখানে 5 দেখো 3-এর থেকেও বড়, 2-এর থেকেও বড়। অর্থাৎ এখানে 5 যে রেজাল্টটি পেয়েছি, সেই রেজাল্টটি কিন্তু আমাদেরকে অ্যাডিশনকে শো করছে, মানে সিম্পল যোগকে শো করছে। আর এখানে দেখো যেটা 1 পেয়েছি, সে দেখো 2-এর থেকেও ছোট, 1-এর থেকেও ছোট। তাহলে আগের ক্ষেত্রে দেখো দেখেছিলাম 3 এসছে, সে কিন্তু 5-এর থেকে ছোট ছিল। আর এখানে 1 দেখো দুটি সংখ্যার থেকেই ছোট। অর্থাৎ আমরা কি বলতে পারবো? যোগফলটি সবসময় যে দুটির মধ্যে যোগ হচ্ছে তার থেকে বড় মানের হয়, আর বিয়োগফলটি সবসময় যে দুটির মধ্যে বিয়োগ হচ্ছে তার মধ্যে অন্তত একটি সংখ্যার থেকে ছোট হতেই হবে। যেমন এক্ষেত্রে 5-এর থেকে ছোট হয়েছিল, আর এক্ষেত্রে 2টির থেকে ছোট হয়েছিল। ওই জন্য অন্তত কথাটি আমি ব্যবহার করলাম, যে অন্তত একটির থেকে, মানে মিনিমাম টু মিনিমাম একটির থেকে ছোট হতেই হবে। ভেক্টরের ক্ষেত্রেও সেম। ধরো আমি যখন রেজাল্টেন্ট বার করব, তো রেজাল্টেন্টের মানটি যদি যে দুটি ভেক্টরের মধ্যে আমার অপারেশনটি হলো যোগ বা বিয়োগে, এর থেকেও বড়, বি এর থেকেও বড়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টেন্টটি ভেক্টর যোগকে শো করবে। এবং যখন রেজাল্টেন্টের মানটি এর থেকেও ছোট বা বি এর থেকে ছোট, বা অন্তত যে কোনো একটি ভেক্টর হয় এর থেকে বা বি এর থেকে ছোট, তাহলে বলবো রেজাল্টেন্টটি বিয়োগকে শো করেছে। এখানে একটি জিনিস মনে রাখার বিষয়, যে রেজাল্টেন্টটি ভেক্টরের চেয়ে বড় হবে না ছোট হবে তা কিন্তু অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করবে। এখন যে রেজাল্টেন্টের মানটি এলো, সেই মানটি যে দুটি ভেক্টরের মধ্যে অপারেশনটি হলো, সেটি এ ভেক্টর এবং বি ভেক্টর যাই হোক না কেন, তার থেকে রেজাল্টেন্টের মানটি বড় হবে নাকি ছোট হবে তা ডিপেন্ড করবে ওই দুটি ভেক্টরের অ্যাঙ্গেলের ওপর। দেখো এখান থেকেও বুঝতে পারছো, দেখো এখানেও কিন্তু 10 নিউটন, মানে মান কিন্তু 10 নিউটনই আছে। এখানে বি এরও মান 10 নিউটনই ছিল। এখানেও যখন তোমার আর্কটা আমি 20 পেয়েছি, তখন মানে যখন রেজাল্টেন্টটি 20 পেয়েছি, তখনও কিন্তু এখানে 10 নিউটনই আছে এ ভেক্টরটি, এবং বি ভেক্টরটি 10 নিউটন, মানে মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তনটি কিসের হয়েছে? পরিবর্তনটি কিন্তু অ্যাঙ্গেলের হয়েছে। এ ভেক্টরের ক্ষেত্রে ছিল 10 নিউটন ইস্ট এবং বি ভেক্টরের ক্ষেত্রে ছিল 10 নিউটন ওয়েস্ট। অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেলটি কিন্তু 180 ছিল। এক্ষেত্রে কিন্তু এই দুটির মধ্যে অ্যাঙ্গেলটি ছিল 0 ডিগ্রি। তাহলে একটি জিনিস একটু মনে রাখতে হবে, যে যদি দুটি ভেক্টরের মধ্যেকার কোণ, ধরলাম এ ভেক্টর আর বি ভেক্টর আছে এখন, তাহলে যদি তাদের মধ্যেকার কোণ থিটা
যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে তার জন্য যে রেজাল্টটি পাবো সেটি কিন্তু অলওয়েজ গ্রেটার দেন এ ভেক্টরের মান ও বি ভেক্টরের মানের থেকে বেশি হবে। এবং যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যেকার কোণ থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু অলওয়েজ রেজাল্টেন্ট কিন্তু লেস দেন এ এবং বি এর মানের চেয়ে থাকবে। রেজাল্টেন্টের মান অলওয়েজ এ এবং বি এর চেয়ে কম হবে। তাহলে খুব সহজ ভাষায় আমরা কি বলতে পারি যে যদি দুটি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল 90-র কম হয় তাহলে তাদের রেজাল্টেন্টটি অ্যাডিশনকে শো করে, এবং যদি দুটি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি বেশি হয় তাহলে তার রেজাল্টেন্টটি ভেক্টর বিয়োগকে শো করে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে, যা হচ্ছে ভেরিয়াস রুল অফ ভেক্টর অ্যাডিশন। তো এই ভেক্টর অ্যাডিশনের মোট 3টি রুল আছে। এই 3টি রুল কি কি? প্রথম যে রুলটি হয় সেই রুলটি হলো ট্রায়াঙ্গেল ল। সেকেন্ড রুলটি হলো প্যারালোগ্রাম ল। থার্ড রুলটি হলো পলিগন ল। বাংলায় এর নাম হলো ট্রায়াঙ্গেল ল, এর নাম হলো ত্রিভুজ সূত্র। এটা হলো প্যারালোগ্রাম ল অর্থাৎ সামান্তরিকের সূত্র, এবং পলিগন ল অর্থাৎ বহুভুজ সূত্র। একটা জিনিস আমার ভিউ থেকে আমি যদি বলতে চাই, আমার মতে বলে যে ট্রায়াঙ্গেল লকে ল না বলে রুল বলাটা ভালো অপশন, মানে কিন্তু সূত্র না বলে নিয়ম বলাটা ভালো জিনিস। কারণ আমরা দেখবো যে অনেক ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ল কিন্তু ত্রিভুজ না করেও আমরা ট্রায়াঙ্গেল ল লাগাচ্ছি, সেটা আমরা বুঝতে পারি না ঠিক কোথায়, কিন্তু ট্রায়াঙ্গেল লই লাগায়, সেটা আমরা পরে দেখবো। তো এখন আমরা চলে যাচ্ছি ট্রায়াঙ্গেল লতে। ট্রায়াঙ্গেল ল কি বলছে তা একটু দেখে নিই আমরা। তো ট্রায়াঙ্গেল ল বলছে ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই টু সাইডস অফ a triangle taken in order, then their vector sum is represented by the third side of the triangle taken in opposite direction. এর মানে কি, আমি এইটাকে আগে তোমাদেরকে একটু বলি, তারপরে তোমাদেরকে এই জিনিসটা আমি খুব ভালোভাবে বোঝাবো। তো এখানে ল ওয়াইজ তাহলে কি বলছে? এখানে ল ওয়াইজ বলছে যে যদি দুটি ভেক্টরকে আমরা পরপর নিই, পরপর মানে ক্রমানুসারে নিই, ধরো যদি এটি এ ভেক্টর হয় এবং যদি এটি বি ভেক্টর হয়, পরপর নিতে হবে। তবে এই দুটি ভেক্টরের রেজাল্টেন্ট কোনটি হবে না, যদি এ থেকে আমি বিকে এইভাবে অ্যাড করে দিই তাহলে তার জন্য তাদের অপোজিট অর্ডারে যে ভেক্টরটি পাবো তাকে আমরা এই এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্টেন্ট বলবো। কিন্তু এইভাবে আমার মতে বলে ট্রায়াঙ্গেল ল বোঝাটা ঠিক নয়। ট্রায়াঙ্গেল ল আমরা কেমন করে বুঝবো একটু দেখে নিই। তো আমি আমার ভিউ থেকে আমার মনে হয় যে এখানে ভেক্টর সাম না লিখে রেজাল্টেন্ট লেখাটা ভালো অপশন। আমি এখানে এই কারণে ভেক্টর সামটি লিখে রেখেছিলাম যাতে তোমাদেরকে আমি এই জিনিসটি বলতে পারি যে এখানে কিন্তু ভেক্টর সাম নয়, ভেক্টর রেজাল্টেন্ট বলবো, তাহলে ভালো হয়। কারণ আমরা পরে দেখতে পাবো যে ট্রায়াঙ্গেল ল দিয়ে আমরা কিন্তু ভেক্টর বিয়োগও করতে পারি, শুধু যোগ নয়। তাহলে সাম মানে যোগকে বোঝায়, তাই যোগকে না বলে আমরা এখানে রেজাল্টেন্ট বলবো। এইভাবে আমরা ট্রায়াঙ্গেল লকে না বুঝে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে বুঝবো। এই যে ট্রায়াঙ্গেল ল আছে, এই ট্রায়াঙ্গেল লয়ের না আরেকটা নাম আছে, এর নাম আছে হেড টেল ল। কেন এর নাম হেড টেল ল? তাহলেই যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেল লটি সম্পূর্ণভাবে বুঝে যাব। আগেই বলেছিলাম যে কোনো জায়গার ভেক্টর অ্যাডিশন হলো না সাবট্রাকশন হলো সেটি আমাদের রেজাল্টেন্টকে বলবে। আর রেজাল্টেন্ট কি না, রেজাল্টেন্ট হচ্ছে কোনো একটি বিন্দুতে একের বেশি যদি ভেক্টর ক্রিয়াশীল হয় তার জন্য আমরা কি রেজাল্ট পাচ্ছি। তো আগে আমরা একটি বিন্দু আঁকবো যার ওপর একের বেশি দুটি ভেক্টর নিয়ে আমরা দেখব যে ওইখানে ওই দুটি ভেক্টর প্রয়োগ হওয়ার জন্য আমরা কি রেজাল্ট পাচ্ছি, তারপরে আমরা ট্রায়াঙ্গেল ল লাগাবো। দেখা যাক, আমি ধরলাম যে একটি বিন্দু আছে, সেই বিন্দুটি হলো এই বিন্দুটি, এখানে আঁকলাম। এই বিন্দুর ওপর ধরলাম এদিক বরাবর একটি ভেক্টর প্রযুক্ত হলো এ ভেক্টর, এবং এই যে বিন্দুটি আছে এই বিন্দুটির উপর আরেকটি ভেক্টর প্রযুক্ত হলো যার নাম দিলাম এই বরাবর প্রযুক্ত হলো যার নাম দিলাম বি ভেক্টর। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে বি ভেক্টরের হেড ডি আছে আর এখানে বি ভেক্টরের টেল, এখানে এ ভেক্টরের টেল আছে, এখানে এ ভেক্টরের হেড আছে। তো এখানে দেখো আগেই আমরা জানলাম যে ট্রায়াঙ্গেল লয়ের আরেকটি নাম হচ্ছে হেড টেল ল। কেন জানো? দেখো আমি এখানে তোমাদেরকে বলার চেষ্টা করছি। যখন ট্রায়াঙ্গেল ল লাগিয়ে আমরা রেজাল্টেন্ট বার করি তখন কি করি
তো ফার্স্টে আমাকে তাহলে কি দেখতে হবে যে এখানে এই যে বিন্দুতে আমাদের এই দুটি ভেক্টর প্রযুক্ত হয়েছে। একটু বলে রাখি যে এই দুটি ভেক্টর যে বলই হবে তার কোনো মানে নেই। এই দুটি ভেক্টর যে কোনো ভেক্টর কোয়ান্টিটি হতে পারে। আমি এখানে ফোর্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি না, আমি জাস্ট যে কোনো একটি ভেক্টর ধরলাম, এ ভেক্টর এবং বি ভেক্টর, সেটি বল, গতিবেগ বা সরণ বা ত্বরণ যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। তো ধরো তোমার এইভাবে দুটি ভেক্টর ক্রিয়াশীল হয়েছে। তাহলে এখন যদি আমাকে ট্রায়াঙ্গেল ল লাগাতে হয় তাহলে আমাকে কী করতে হবে না, প্রথমে দেখো আমি প্যারালাল শিফটিং করাবো। অর্থাৎ আমরা জানি প্যারালাল শিফটিংয়ে ভেক্টর তো চেঞ্জ হয় না। তাহলে আগে এই ভেক্টরটিকে আমি এদিকে সরিয়ে আনলাম এবং এই যে বি ভেক্টরটি আছে একেও ধরলাম, একেও প্যারালাল শিফট করালাম। তারপরে এই যে এ ভেক্টরটির যেখানে হেড সেখানে বি ভেক্টরে টেলটি অ্যাড করলাম। যদি এমন আমরা করতে পারি তবেই কিন্তু আমরা ট্রায়াঙ্গেল ল লাগাতে পারবো, ঠিক আছে। তাই এই কারণেই দেখো যে যখন আমরা ট্রায়াঙ্গেল ল দ্বারা ভেক্টর রেজাল্টেন্ট বার করব তখন কিন্তু এইটা ম্যান্ডেটরি কন্ডিশন যে আমাকে একটি ভেক্টরের হেডের সঙ্গে আর একটি ভেক্টরের টেলকেই অ্যাড করতে হবে। তবে তার জন্যই তাকে কিন্তু আমরা হেড টেল ল বলেছিলাম। এখন দেখো, এখন যদি এদের রেজাল্টেন্টই বার করতে হয় তাহলে আমি কি করব, ইনিশিয়াল পয়েন্ট অর্থাৎ কোন বিন্দুটি ইনিশিয়াল বিন্দু না, আমার দেখো ফার্স্ট ভেক্টর ছিল এ ভেক্টরটি, আর এই ভেক্টরটি স্টার্টিং হয়েছিল এই টেল থেকে। তাহলে তার সেই ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দুতে আমরা একটা দাগ টানব। এই যে দাগটি টানলাম, এই দাগটি কোন দিক থেকে কোন দিকে টানলাম না, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে। তাহলে এই দিক বরাবর তার অ্যারোটি হবে। তাহলে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্টেন্ট কিন্তু এই আর শো করবে। তাহলে দেখো এখানে একটি ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে এইটি কিন্তু ট্রায়াঙ্গেল লয়ের আমাদের নিয়ম। তাহলে এখানে আমরা কি বুঝলাম, এখানে আমরা বুঝলাম যে যদি ট্রায়াঙ্গেল ল লাগাতে হয় প্রথম কন্ডিশনই হচ্ছে যে আমাদেরকে হেড টেল অ্যাড করতে হবে, যে একটি ভেক্টরের হেডের সঙ্গে আর একটি ভেক্টরের টেল অ্যাড করতে হবে। তারপরে ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দুতে আমাদেরকে রেজাল্টেন্টটি টানতে হবে। দেখো তোমরা যদি এমনি মনে করো যে না আমরা এ হেডের সঙ্গে বি এর টেল অ্যাড করবো না, আমরা উল্টো কেসটি করব, তাও করতে পারো। দেখো আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এদিক বরাবর এ ভেক্টর ক্রিয়াশীল ছিল এবং এদিক বরাবর বি ভেক্টর ক্রিয়াশীল ছিল। তাহলে দেখো, ধরো তুমি মনে করলে যে তুমি এর টেলের সাথে বি এর হেড অ্যাড করবে, তাই করো, আমরা করে দেখি। তাহলে এখানে আমরা বিকে ধরলাম, এদিকে সরিয়ে আনলাম, তারপরে একে ধরলাম, দিয়ে যেখানে বি এর হেড সেখানে অ্যাড করে দিলাম। তাহলে দেখো এখানে কি ঘটলো, এখানে দেখো এর টেল বি এর হেড অ্যাড হয়েছে। একমাত্র আর শুধুমাত্র যদি এরকম কন্ডিশন হয়, বারবার এই জিনিসটি বলছি তোমাদেরকে, যদি দুটি ভেক্টরের রেজাল্টেন্ট বার করার সময় আমাদেরকে ট্রায়াঙ্গেল ল লাগাতে হয় তাহলে কিন্তু সবসময় আমাকে একটি ভেক্টরের হেডের সঙ্গে একটি ভেক্টরের টেলকেই অ্যাড করতে হবে, তবেই ট্রায়াঙ্গেল ল লাগাতে পারবো। তারপরে সেম কন্ডিশন, কি কন্ডিশন করবো, তারপরে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে আমরা একটা দাগ টেনে দেবো। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট কোনটি, এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বি এর পয়েন্টটি। তাহলে এখান থেকে স্টার্ট করেছি আমরা, এখান থেকে স্টার্ট করলাম, দিয়ে ফাইনাল পয়েন্ট কোনটি, এর ফাইনাল পয়েন্ট, তাহলে এটি হবে, এখানে টেনে দিলাম, তাহলে রেজাল্টেন্ট এটি শো করবে। এখানে এটি লিখে দিই আমরা, এটি ছিল এ ভেক্টর। দেখো এখানে দেখো রেজাল্টেন্টের দেখো দিক সেম আছে। দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি আমরা হেড এবং টেল অ্যাড করি তাহলে ট্রায়াঙ্গেল ল লাগাতে পারবো। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক জায়গায় সরণ দিয়ে আমাদেরকে ট্রায়াঙ্গেল ল বোঝানো হয়। প্রথমে বলা হয় এখান থেকে স্টার্টিং করলো একজন লোক, এখানে গেল, এই বরাবর গেল, তার এ সরণ হলো, তারপরে এদিক বরাবর বি সরণ করালো, তারপরে এদিক বরাবর, তাহলে তার মোট সরণ কত হবে না, তার মোট সরণ এদিক বরাবর হবে। কিন্তু আমার মতে বলে যে সেইটি কিন্তু প্রপার নিয়ম নয়। কেন নয়, তুমি লক্ষ্য করো যে সরণ কিন্তু ভেক্টর রাশি, অর্থাৎ আমরা ভেক্টর দিয়ে সরণকে বোঝাবো, সরণ দিয়ে কোনো ভেক্টরকে বোঝাবো না, তাই না? কেন বলছি না, কারণ আমরা ফলাফল দিয়ে কখনো কারণকে বিবেচনা করতে পারি না। সবসময় আমরা কারণ দিয়ে ফলাফলকে বিবেচনা করি, অর্থাৎ আমরা রিভার্স কখনো আসতে পারি না। তুমি খেয়াল করো কি বলতে চাইছি আমি, যে ভেক্টর থেকে আমাদের ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা এসছে।
ডিসপ্লেসমেন্ট থেকে ভেক্টরের কনসেপ্ট কিন্তু আসেনি, তাই ডিসপ্লেসমেন্ট থেকে ভেক্টর কনসেপ্ট বোঝানো সেটি মনে হয় ভুল পদ্ধতি। ভেক্টর থেকে ডিসপ্লেসমেন্টে যাওয়াটা ভালো অপশান। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পেলাম যে যখন আমরা ট্রায়াঙ্গেল ল কোনো জায়গায় লাগাবো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হেড টেলকে অ্যাড করতে হবে। তাহলে এটি জাস্ট ট্রায়াঙ্গেল লয়ের ইন্ট্রোডাকশন ছিল। আমি জাস্ট তোমাদেরকে এই টপিকে নিয়ে একটু বেশি কনসেপ্ট ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবো, কারণ ভেক্টর সম্বন্ধে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু ফিজিক্সের পরবর্তী ক্ষেত্রে খুব অসুবিধায় পড়বে। ট্রায়াঙ্গেল ল এবং প্যারালোগ্রাম ল ও পলিগন ল সম্বন্ধে অনেক কিছু জিনিস বলার রইল। নেক্সট ভিডিওতে আমরা ট্রায়াঙ্গেল ল সম্বন্ধে আরও বিশদ আলোচনা করব। আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর কোনো ডাউট থাকলে নিশ্চয়ই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তার অ্যান্সার দেবো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।